হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ফিজিক্স দাদা সঙ্গীত। আজকে আমরা দেখব হচ্ছে নিউক্লিয়ার কেমিস্ট্রি। এতক্ষণ অবধি আমরা নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছিল সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিয়াসের ভেতরটা। নিউক্লিয়াসের ভেতরে দুটোই কণা থাকে, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে প্রোটন। এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব, বেশিরভাগ আলোচনা এই দুটোকে ঘিরেই হবে। আমরা দেখব হচ্ছে আলফা অথবা বিটা এবং তার সঙ্গে গামা রেডিয়েশন। আলফা বিটা গামা তিনজন একসঙ্গে হয় না, আলফার সঙ্গে গামা হয় বা বিটার সঙ্গে গামা হয়, যে কোনো একজনের সঙ্গে গামা হয়। তো আলফা বিটা গামা এই রেডিয়েশনগুলো দেখবো। আর রেডিও অ্যাক্টিভিটি দেখবো। রেডিও অ্যাক্টিভিটি কেন, এটা কিন্তু একটা ন্যাচারাল ফেনোমেনা, মানে স্পন্টেনিয়াস ঘটনাটা ঘটে। কেন ঘটে সেটা একটু আগে আমরা দেখিনি। আমরা আমরা জানি যে আমাদের পিরিয়ডিক টেবিলে 118টা এলিমেন্ট রয়েছে। 118টা আমরা এর আগের দিন আইসোটোপ পড়েছিলাম। আইসোটোপ কি? একটা পরমাণুর ভিন্ন একটা রূপ, যার মধ্যে একটা নিউট্রন বা দুটো নিউট্রন বা একাধিক নিউট্রন বেশি থাকছে। তাহলে 118টা পরমাণুর এরকম অনেকগুলো রূপ আছে। মোটামুটি ধরে নিই, যদি আমরা 150টা মতো, 1,500টা মতো আমরা কি দেখেছি, এরকম এলিমেন্টের রূপ দেখেছি। তার মধ্যে মাত্র 250 কি 280টা এরকম এলিমেন্টের রেডিও অ্যাক্টিভিটি দেখা যায়। 1,500টার মধ্যে 250 থেকে 280টা বা 300টার মতো এদের রেডিও অ্যাক্টিভিটি দেখা যায়। কেন এই রেডিও অ্যাক্টিভিটি ঘটছে সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। এটার জন্য আমাদের দেখতে হবে স্টেবিলিটি বেল্ট। বলছে ফার্স্ট 20 এলিমেন্টসের জন্য, অর্থাৎ যাদের পরমাণু ক্রমাঙ্ক 20 বা তার থেকে কম হবে, তার ক্ষেত্রে যদি আমরা নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন এবং প্রোটনের রেশিও 1 দেখি, এক্সাক্ট 1 বলা যাবে না, 1-এর আশপাশে যদি পাই, তাহলে সেই পরমাণুটা কি হচ্ছে, সেই পরমাণুটা স্টেবল। সে কোনো এনার্জি বা এরকম পার্টিকেলগুলো ডিকে করবে না, রেডিও অ্যাক্টিভিটি দেখাবে না। তাহলে আমরা এরকম করে একটা গ্রাফ নিই। এদিকে দেখছি আমরা নাম্বার অফ প্রোটন, বা যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। আর এদিকে আমরা কি দেখছি, এদিকে দেখছি আমরা নাম্বার অফ নিউট্রন, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এ মাইনাস জেড দিয়ে প্রকাশ করি। কিন্তু ফার্স্ট 20 এলিমেন্টসের জন্য বলছে স্টেবিলিটি বেল্ট। এই যদি আমরা গ্রাফটা আঁকি তাহলে এই বরাবর, অর্থাৎ এরকম। এখানেই বেশিরভাগ এলিমেন্ট কিন্তু আমাদের রয়েছে। যেমন ধরো আমরা যদি দেখি যে অক্সিজেনের দেখি, অক্সিজেন কত, অক্সিজেন 8, 16। তাহলে এর মধ্যে নাম্বার অফ নিউট্রন কটা রয়েছে? 16-এর মধ্যে নাম্বার অফ প্রোটন আর নিউট্রন দুজনেই আছে, তাহলে 16 মাইনাস নাম্বার অফ প্রোটন অর্থাৎ 8। তাহলে নাম্বার অফ নিউট্রন কত? 8টাই নিউট্রন রয়েছে। আর নাম্বার অফ প্রোটন কটা আছে? 8টাই আছে। তাহলে এর নিউট্রন এবং প্রোটন রেশিও কত? 1। এটা একটা স্টেবল নিউক্লিয়াই অক্সিজেন। যদি আমরা কার্বনের একটা আইসোটোপ দেখেছিলাম, কার্বনটা কি, কার্বনের যে আইসোটোপ সেটা আমরা দেখেছিলাম, নর্মাল কার্বন যেটা 12 উপরে আর নিচে 6, এরও কিন্তু নিউট্রন আর প্রোটনের রেশিও 1ই হবে, কারণ 12 মাইনাস 6 অর্থাৎ 6/6, তাহলে কত? 1। এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ নয়। তাহলে রেডিও অ্যাক্টিভ কার্বন কোনটা? যেটা কার্বনের আইসোটোপ 14, এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ। যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে আমরা উপরে কত পাবো? উপরে পাবো হচ্ছে 8 আর নিচে পাবো হচ্ছে 6, অর্থাৎ এটা গ্রেটার দ্যান 1 হবে, 1-এর থেকে বড়। 1-এর থেকে বড় যখনই হচ্ছে তখন কী হচ্ছে, এটা একটু এটা রেডিও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কেন রেডিও অ্যাক্টিভ হচ্ছে সেটাও জানার বিষয়। আর আরও একটা জিনিস দেখে নিই যে পরমাণু ক্রমাঙ্ক 20-র থেকে যদি বেশি হয় তাদের জন্য কি হয়। পরমাণু ক্রমাঙ্ক যদি 20-র থেকে বেশি হয়, মানে ক্যালসিয়ামের পরের এলিমেন্টগুলো, তাদের ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের রেশিও 1 ইকুয়াল টু 1.6 যদি হয়, এদেরকে মানে হচ্ছে স্টেবল। এটা দেখা গেছে, এটা একটা স্ট্যাটিস্টিক্স, মানে এইভাবে দেখেছি আমরা, এরাই স্টেবল হচ্ছে। এর থেকে বেশি বা 1-এর থেকে কম হলে কিন্তু সেটা আবার আনস্টেবল হয়ে যাচ্ছে। মানে যদি আমরা, এটা তো 1 বরাবর আছে, তাহলে এটা মিডল বরাবর এরকম করে বেরিয়ে যাবে, তাহলে দেখা যাচ্ছে যে 1-এর থেকে বেশি হতে হবে এবং 1.6-এর থেকে কম হতে হবে, অর্থাৎ এদের যে নিউট্রন প্রোটনের যে রেশিওগুলো তারা এই দিকটাতে থাকবে। কতদূর পর্যন্ত? 83 পর্যন্ত। 83 লাস্ট এলিমেন্ট, যেটাকে আমরা বিসমাথ বলছি। 83 এর ভর সংখ্যা হচ্ছে 209। এই যে বিসমাথ, এরপর থেকে সবাই কিন্তু রেডিও অ্যাক্টিভ, ন্যাচারালি রেডিও অ্যাক্টিভ। এরপরে আছে পোলোনিয়াম, এখান থেকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট শুরু হয়ে গেল। তো এরা কেন রেডিও অ্যাক্টিভ হচ্ছে, বা এই যে রেশিওটা এটা কেন ম্যাটার করছে? 20-র নিচে আমরা কত দেখেছিলাম? 20-র নিচে আমরা দেখেছিলাম নিউট্রন প্রোটনের রেশিওটা যদি 1-এর আশপাশে হয় তাহলে তারা স্টেবল হচ্ছে, আর তার থেকে
উপর নিচে হয়ে গেলে তখন সেটা আনস্টেবল হয়ে যাচ্ছে। কেন এরকম ঘটনা? ফার্স্ট 20 এলিমেন্টসের জন্য যদি আমরা দেখি, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কী কী কণা রয়েছে? নিউট্রন রয়েছে আর প্রোটন রয়েছে। প্রোটন এবং প্রোটন একে অপরকে বিকর্ষণ করে, কারণ দুজনে পজিটিভ চার্জযুক্ত কণা। এখানটাতে আরও একটা কিন্তু শক্তি কাজ করে, যেটাকে কি বলা হয়? নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স, যেটা নিউক্লিয়াসের ভেতরেই কাজ করে। এটা খুবই স্বল্প দূরত্বে কাজ করে। এই বলের এক্সিস্টেন্স কিন্তু নিউক্লিয়াসের বাইরে নেই। অর্থাৎ এই যে নিউক্লিয়াস আর চারপাশে যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এই জায়গাতেও কিন্তু এই বলের অস্তিত্ব নেই। এটা এত অল্প দূরত্বেই কাজ করে। আর এই নিউক্লিয় বল কি করে? নিউক্লিয় বল ইরেসপেক্টিভ অফ চার্জ সব জায়গাতেই আকর্ষণ বল হিসেবে কাজ করে। অর্থাৎ এই নিউট্রন এবং প্রোটন এরা একে অপরকে আকর্ষণ করছে, এই নিউট্রন প্রোটন একে অপরকে আকর্ষণ করছে, এই প্রোটন একে অপরকে আকর্ষণ করছে নিউক্লিয়ার বলের জন্য, এবং এই নিউট্রন একে অপরকে আকর্ষণ করছে নিউক্লিয়ার বলের জন্য। তাহলে যতক্ষণ পর্যন্ত 20 থেকে নিচে আমাদের কি রয়েছে? অ্যাটমিক নাম্বার রয়েছে, ততক্ষণ পর্যন্ত নিউট্রন প্রোটনের রেশিও যদি 1:1 হয়, অর্থাৎ যতগুলো নিউট্রন আছে ততগুলোই প্রোটন আছে, তাহলে প্রোটনের মধ্যে যে রিপালশন তৈরি হবে সেটাই নিউক্লিয় বল কি করবে? আটকাতে পারবে এবং নিউক্লিয়াসটাকে স্টেবল করে দেবে। যখনই আমরা দেখলাম যে নিউট্রনের সংখ্যা বেড়ে গেল এবং প্রোটনের সংখ্যা কমে গেল, তাহলে কি অসুবিধা স্যার? ওটা তো আটকে রাখারই চেষ্টা করছে। এখানেও অসুবিধা আছে। এখানে অসুবিধা হচ্ছে যে নিউট্রনের সংখ্যা বেড়ে গেল, অর্থাৎ নিউক্লিয় বলটা বেড়ে গেল, প্রোটনের মধ্যে যে রিপালশনটা হচ্ছিল সেটার পরিমাণ কিন্তু কমে গেল। তখন কি হবে? নিউক্লিয়াসটা কন্ট্রাক্ট হবে, নিজেই নিচের চাপে ভেতরের দিকে আসতে থাকবে। তখন অন্যান্য কণাগুলো, এক্সট্রা কণাগুলো করে বার করার চেষ্টা করবে, দিয়ে স্টেবিলিটি অর্জন করবে, যেটা কার্বনে হচ্ছিল। ঠিক। আর 20 থেকে যখন বেশি হচ্ছে, তখন কি হচ্ছে? এই যে এই প্রোটনের সংখ্যাগুলো বাড়তে শুরু করছে, প্রোটনের সংখ্যাগুলো বাড়ার ফলে এদের মধ্যে রিপালসিভ যে ফোর্সটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। সেই ফোর্সটাকে কম্পেনসেট করার জন্য সমপরিমাণ যদি নিউট্রন থাকে, তাহলে কিন্তু সে স্টেবল করতে পারছে না, কারণ নিউক্লিয় বলের মানটা তখন কমে যাচ্ছে। কারণ কি হচ্ছে? নিউক্লিয়াসটা বড় হচ্ছে, প্রোটন বড় হচ্ছে, নিউক্লিয়াস বড় হচ্ছে। আর আমরা প্রথমে আলোচনা করলাম যে এই নিউক্লিয় বল খুব স্বল্প দূরত্বে এফেক্টিভলি কাজ করতে পারে। তার জন্য সেখানটাতে কি করা হয়? নিউটনের পরিমাণটা বেশি লাগে। অর্থাৎ এই যে দেখো 1.6 করে দেওয়া হয়েছে, একের থেকে বেশি হতে হবে নিউটনের সংখ্যাটা। নিউট্রন এবং প্রোটনের রেশিওটাও একের থেকে বেশি হতে হবে। অর্থাৎ বেশি যদি নিউট্রন থাকে, তাহলেই তারা অতগুলো প্রোটনকে কন্ট্রাক্ট করে এক জায়গায় রাখতে পারবে। না হলে আবার কি হবে? রিপালসিভ ফোর্সটা বেড়ে যাবে প্রোটনের, এবং নিউট্রনগুলো নিউক্লিয় বলের মাধ্যমে ওদেরকে ধরে রাখতে পারবে না। এই হচ্ছে আমাদের স্টেবিলিটির গল্প। আর এটা স্ট্যাটিস্টিক্স, মানে এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছি যে বেশিরভাগ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কী হয়? স্টেবিলিটি বেল্টের উপরের দিকে থাকে। স্টেবল এলিমেন্ট কী হয়? স্টেবিলিটি বেল্টের উপরের দিকে থাকে। মানে স্টেবিলিটি বেল্ট বেসিক্যালি এই বরাবর না গিয়ে, স্টেবিলিটি বেল্ট যদি আমি এখানটাতে আঁকি, তাহলে ফার্স্ট 20 এলিমেন্টসের জন্য এখানে ঠিক আছে। এরপর থেকে আর মিন বরাবর যায় না, এরপর থেকে ওরা এরকম উপরের দিকে চলে আসে। এটা হচ্ছে স্টেবিলিটির বেল্ট। এর নিচে যারা রয়েছে, অর্থাৎ এখানটাতে কী হবে? এখানটাতে নিউটনের সংখ্যা প্রোটনের সংখ্যা সমান হবে বা তার থেকে কম হবে, আর এদিকে যারা হবে ওদের নিউটনের সংখ্যা বেশি হবে। এর নিচে এবং উপরে যারা রয়েছে ওরা প্রত্যেকেই রেডিও অ্যাক্টিভ। এবং এই যে 83 বিসমাথ, এই এলিমেন্টটার পরে যতগুলো এলিমেন্ট এখনো অবধি আমরা পেয়েছি, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, যা যা পেয়েছি, পোলোনিয়াম, বিসমাথের পরের এলিমেন্টটাই, তারা প্রত্যেকেই রেডিও অ্যাক্টিভ হবে, কারণ তাদের নিউক্লিয়াসটা বড় হয়ে যাচ্ছে। সেই নিউক্লিয়াসটাকে, নিউক্লিয়ার বলটা সেখানটাতে অতটা প্রোটনকে কন্ট্রাক্ট করে রাখতে পারছে না। তাই 83 পর থেকে, বিসমাথের পর থেকে সবাই রেডিও অ্যাক্টিভ, সবাই আনস্টেবল। তাহলে এরা স্টেবিলিটি অর্জন করবে কি করে? এরা স্টেবিলিটি অর্জন করার জন্যই এই আলফা পার্টিকেল বা বিটা পার্টিকেল এবং তার সঙ্গে গামা পার্টিকেলকে কি করে? নিজের ভেতর থেকে বার করে দেয়, এবং নিজের যে নিউট্রন আর প্রোটনের রেশিওটা সেটা এর মধ্যে আনার চেষ্টা করে, আর 20 থেকে নিচে যারা রয়েছে তারা এর মধ্যে আনার চেষ্টা করে, দিয়ে ওরা স্টেবল হয়। এটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা আলফা, বিটা, গামা, টিকে। আজকে আমরা পড়বো যে আলফা, বিটা, গামা এদের ধর্ম কী, এবং এরা কে কতটা পেনিট্রেটিং ক্ষমতা রয়েছে, কার কতটা মাস রয়েছে, কার কতটা চার্জ রয়েছে, কে কতটা স্পিডে চলে, এই জিনিসপত্রগুলো আলোচনা করবো। এইটুকু তোমরা টুকে নাও। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলফা রেডিয়েশন। আলফা পার্টিকেলটা কি? আলফা হচ্ছে বেসিক্যালি হিলিয়ামের নিউক্লিয়াস। হিলিয়ামের নিউক্লিয়াসে কী কী রয়েছে? দুটো প্রোটন রয়েছে এবং দুটো নিউট্রন রয়েছে। বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, সেই ইলেকট্রনটাকে কিন্তু আমরা নিচ্ছি না, আমরা শুধুমাত্রই নিউক্লিয়াসটুকুকে নিচ্ছি। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসে কে কে আছে? দুটো প্রোটন এবং দুটো নিউট্রন, অর্থাৎ দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন, মানে মাস নাম্বার 4 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, বা দুটো প্রোটন চার্জ রয়েছে। আলফা পার্টিকেল বেসিক্যালি হিলিয়ামের নিউক্লিয়াস। আচ্ছা,
এই যখন আমরা আলফা গামা বিটা এদের রেডিয়েশন পড়ব তখন আমরা ইলেকট্রনকে মাসলেস মনে করব। কেন মাসলেস মনে করছি স্যার? কারণ দেখো প্রোটনের মাস আমরা কত জানি 1.6727, এটা কত হচ্ছে ইন্টু 10⁻⁻27 কেজি। প্রোটনের মাস আমরা কত জানি 1.6750 ইন্টু 10⁻⁻27 কেজি। অর্থাৎ এই দুজনের মাস মোটামুটি একই রকম, যদিও ভারী হচ্ছে প্রোটন কারণ 1.6727 রয়েছে, সরি ভারী হচ্ছে নিউট্রন কারণ 1.6750 রয়েছে, আর এটা কত 27। আর ইলেকট্রনটা কি আছে 9.11 10⁻⁻31। 9.11 দেখেই প্রথমে আমরা ভাবি যেটা বোধহয় অনেক ভারী হবে, কিন্তু এর উপরে 10⁻31 রয়েছে, অর্থাৎ ইলেকট্রনের ওজন খুবই কম, মাস খুবই কম। ওই জন্য দেখবে আমরা যখন মাস নাম্বার পড়েছিলাম তখন শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে যে দুটো কণা ছিল অর্থাৎ নিউট্রন এবং প্রোটন, এদের যোগ করেই কিন্তু আমরা মাস নাম্বার তৈরি করেছিলাম। সেখানে কিন্তু ইলেকট্রনের নাম্বার কখনোই আমরা কাউন্ট করিনি, কারণ ইলেকট্রনকে আমরা মাসলেস হিসাবে কল্পনা করি। তাই এক্ষেত্রে আমরা আলফা পার্টিকেলে যদিও লাগবে না, বিটা পার্টিকেলে লাগবে, তখন আমরা দেখব যে ইলেকট্রনটাকে মাসলেস হিসাবে গণনা করা হচ্ছে। তাহলে আলফা পার্টিকেল অর্থাৎ একটা হিলিয়ামের কি এমিশন। আর এই আলফা এমিশনটা কেন হচ্ছে? আলফা এমিশন হচ্ছে ওই যে নিউট্রন বাই প্রোটনের রেশিওটাকে আমরা 1.6 থেকে 1-এর মধ্যে আনার জন্য কিন্তু এই এমিশনটা করছে। তাহলে আমরা যদি দেখে নিই যে নিউক্লিয়াস থেকে আলফা এমিশন হয় সেটাকে বলা হয় ফাদার নিউক্লিয়াই। মানে ধরুন আমরা এক্স ধরে নিলাম, এক্স একটা ফাদার নিউক্লিয়াই, এর অ্যাটমিক নাম্বার আমরা ধরে নিচ্ছি জেড এবং মাস নাম্বার ধরে নিচ্ছি এ। এখান থেকে যদি একটা আলফা পার্টিকেল বেরিয়ে যায়, অর্থাৎ একটা হিলিয়ামের নিউক্লিয়াস বেরিয়ে গেল যার অ্যাটমিক নাম্বার 2 এবং মাস নাম্বার হচ্ছে কত 4, তাহলে এর সঙ্গে আমরা যে এলিমেন্টটা পাবো এই এমিশনের পরে যে এলিমেন্টটা তৈরি হবে যেটাকে বলা হচ্ছে ডটার নিউক্লিয়াই, এটাকে আমরা ওয়াই দিয়ে লিখছি, মানে ফাদার থেকে ডটার হচ্ছে। তাহলে ডটার নিউক্লিয়াইয়ের আমাদের অ্যাটমিক নাম্বার কত হবে Z-2 এবং মাস নাম্বার কত হবে A-4, কারণ দুটো নিউট্রন এবং দুটো প্রোটন বেরিয়ে গেছে কিন্তু হিলিয়ামের, অর্থাৎ দুটো নিউট্রন এবং দুটো প্রোটন বেরোচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। তো আমরা যদি একটা এক্সাম্পল নিই, যেমন ধরো আমরা ইউরেনিয়াম নিতে পারি, ইউরেনিয়ামের একটা আইসোটোপ, ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 92, মাস নাম্বার হচ্ছে 238, এই আইসোটোপটাকে নিলাম। এখান থেকে আমরা একটা কি বার করছি, একটা হিলিয়ামের নিউক্লিয়াসকে বার করছি। তাহলে যে এলিমেন্টটা পাবো সেটা কি হবে সে নাম আমরা যদি নাও জানি অসুবিধা নেই, XYZ লিখে দিতে পারি। যদি আমরা জানি যে এই নিউক্লিয়াসটা কী হবে, থোরিয়াম হবে, তাহলে TH নিচে কত হবে 90 আর উপরে কত হবে 234। যদি আমরা রেশিওটা করি তাহলে দেখবো 1.6-এর কাছাকাছি চলে গেছে থোরিয়াম যদিও এক্সাইটেড স্টেটে আছে, এরপরে আরও এমিশন হবে। তো এই হচ্ছে আলটিমেট ফান্ডা আলফা রেডিয়েশনের। আলফা সম্বন্ধে আমরা কী জানলাম? আলফা সম্বন্ধে আমরা জানলাম আলফার মাস কত, মাস অফ আলফা হচ্ছে 4 AMU অ্যাটমিক মাস ইউনিট, কারণ এর মধ্যে 4টা পার্টিকেল রয়েছে, দুটো নিউট্রন এবং দুটো প্রোটন রয়েছে, তাহলে আলফা পার্টিকেলের মাস হচ্ছে 4 AMU। চার্জ কত? এর মধ্যে দুটো প্রোটন রয়েছে তাই না, ইলেকট্রন তো নেই, তাহলে এর চার্জ হবে কত? এর চার্জ কিন্তু +2, অর্থাৎ এ যদি কোনো গ্যাসের মধ্যে দিয়ে যায় তাহলে সেই গ্যাসকে সে আয়োনাইজড করতে পারবে, এর আয়োনাইজেশন পাওয়ার রয়েছে, এবং আলফা বিটা গামার মধ্যে এর আয়োনাইজেশন পাওয়ার কিন্তু ম্যাক্সিমাম। এবং আমরা পরে দেখব যে এর মাসটাও ম্যাক্সিমাম হচ্ছে, বিটার মাস এর তুলনায় কম, গামার মাস তো একদমই নেই, গামার মাসকে 0 ধরা হয়। আরেকটা জিনিস আমরা কি জানি, এই যে আলফা পার্টিকেলটা এটা খুব ভারী, তো 4 AMU, এই জন্য এর পেনিট্রেটিং ক্ষমতা খুব কম, অর্থাৎ ভেদ কম করতে পারে, খুব অল্প দূর যেতে পারে, এবং এর স্পিডটাও কম, এর স্পিড হয় 10⁻7 মিটার/সেকেন্ড। এমনি তো শুনে অনেক মনে হচ্ছে, কিন্তু আলফা বিটা গামা এদের তুলনায় যদি আমরা দেখি এরা লাইটের স্পিডের আশপাশে চলাচল করে, সেই তুলনায় এই স্পিডটা কিন্তু অনেকটাই কম। এই হচ্ছে আমাদের আলফা রেডিয়েশন, এটা লিখে নাও। এরপর আমরা বিটা দেখব, তারপরে গামা দেখব। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিটা এমিশন। বিটা এমিশন সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং একটু কমপ্লিকেটেড। যদি আমরা মনোযোগ দিয়ে বুঝি তাহলে খুব ইন্টারেস্টিং লাগবে, কারণ বিটা এমিশন 2 ধরনের হতে পারে, একটা বিটা পজিটিভ হতে পারে, আরেকটা হতে পারে বিটা নেগেটিভ। বিটা নেগেটিভ নিয়ে প্রথমে আমরা আলোচনা করি, কারণ বিটা নেগেটিভ যে জিনিসটা সেটা আমরা জানি। বিটা নেগেটিভ বেসিক্যালি কি? বিটা নেগেটিভ বেসিক্যালি হচ্ছে ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ কত? -1, এবং ইলেকট্রনের মাস আমরা এর আগে যখন আলোচনা করছিলাম বলেছিলাম কি, যে নিউট্রন এবং প্রোটনের মাসের তুলনায় ইলেকট্রনের মাস খুবই নগণ্য হওয়ায় ইলেকট্রনের মাসকে আমরা 0 ধরব। তাহলে বিটা এমিশনে আমরা কি পাবো? e এর উপর হচ্ছে মাস নাম্বার 0 আর চার্জ হচ্ছে কি -1। তাহলে বিটার মাস কত?
বিটার মাস কিন্তু 0, কোনো মাস নেই। চার্জ কত? চার্জ হচ্ছে -1। -1 যখন চার্জ, তার মানে এরও আয়নাইজিং পাওয়ার রয়েছে, এও কিন্তু গ্যাসকে আয়নাইজড করতে পারবে, কিন্তু আলফার মতো করতে পারবে না, কারণ আলফার আমরা কত দেখেছিলাম? +2 দেখেছিলাম। আলফা সব থেকে বেশি করে, তার থেকে কম করে হচ্ছে বিটা। বিটার স্পিড কত? বিটা কত স্পিডে বেরোয়? বিটা বেরোচ্ছে 10⁻7 থেকে 10⁸ মিটার পার সেকেন্ড, এই স্পিডে বিটা ট্রাভেল করে। এবং এর পেনিট্রেশন ক্ষমতা আলফার থেকে একটু বেশি, কারণ মাস নেই, কিন্তু গামার থেকে কম। এইভাবে আমরা কম্পেয়ার করে পড়লে সুবিধা হবে। তাহলে বিটা সম্বন্ধে আমাদের আইডিয়া হলো। বিটা থেকে আমরা ওই প্যারেন্ট এবং ডটার নিউক্লিয়াটা দেখিনি, সন বলা যাবে না, ডটার বলতে হবে। তাহলে আমরা যদি ধরে নিই এক্সের নাম্বার অফ, আমরা ধরে নিচ্ছি কার্বন দিয়ে দেখি, এটা একটা এক্সাম্পল দিয়ে দেখি। কার্বনের আমরা কি জানি? কার্বনের 6টা প্রোটন রয়েছে, এবং কার্বনের যে আইসোটোপটা রেডিও অ্যাক্টিভ হয়, সেটার কি হয়? 8টা কি রয়েছে? 8টা নিউট্রন রয়েছে, এবং C14 হয়ে যায়, এটা C12 না, কিন্তু এটা একটা কার্বনের আইসোটোপ। এখান থেকে যদি বিটা নেগেটিভ এমিশন হয়, তাহলে কি হবে? বিটা নেগেটিভ এমিশন হওয়ার ফলে এখানে 0। এখানে আমরা যে এলিমেন্টটা পাবো, সেটা ধরে নিচ্ছি XYZ, যাই হোক, আমরা এরকম করে বক্স দিয়ে রাখছি। এই দুটোর যোগফলকে এটা হতে হয়, এর আগে আমরা দেখেছি। তাহলে এখানে যদি আমি 7 লিখি, তাহলে 7 - 1 দিয়ে আমার 6 আসবে। এই দুটোর যোগফলকে এটার সঙ্গে সমান হতে হবে। যেমন আমরা ইউরেনিয়াম দেখেছিলাম না, ইউরেনিয়াম যখন আলফা ডিকে করছিল, ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 92 আর উপর হচ্ছে 238 মাস নাম্বার। এটা যখন আলফা ডিকে করছিল, আলফা বেসিক্যালি কি? নিচে 2 উপরে 4। এর সঙ্গে আমরা যে এলিমেন্টটাকে পেয়েছিলাম, যেটাকে আমরা থোরিয়াম বলছিলাম, থোরিয়ামের আমরা মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার কত লিখেছিলাম? 92 থেকে 2 বাদ দিয়ে 90 লিখেছিলাম, আর উপরে লিখেছিলাম 230। তাহলে 90 + 2 মানে 92, এদিকের যোগফলটা এদিকের সঙ্গে সমান হতে হবে। 230 + 4 মানে 234। তাহলে এক্ষেত্রেও এদিকের যোগফল এদিকের সঙ্গে সমান যদি হতে হয়, তাহলে এটাকে 7 হতে হবে, এবং এটাকে -1 হলে 7 - 1 হয়ে 6 আসছে। উপরে কত হবে? 14। তাহলে এদিকে যদি আমি 14 লিখে দিই, 14 + 0 মানে 14। তাহলে এটা কোন এলিমেন্ট বলো তো? কার্বনের পরের এলিমেন্টটাই নাইট্রোজেন, যে কিন্তু রেডিও অ্যাক্টিভ নয়। নাইট্রোজেন, যার কি আছে? 7টা নিউট্রন এবং 7টা প্রোটন মিলিয়ে, 7টা প্রোটন এবং 7টা নিউট্রন মিলিয়ে ওর ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে স্যার গন্ডগোলটা এখানে একটা মনে হচ্ছে, কিছু একটা গন্ডগোল হলো। 6টা প্রোটন ছিল, সেই প্রোটন বেড়ে গিয়ে 7টা কী করে হয়ে গেল? এবং ভর সংখ্যা আমরা দেখছি 14 ছিল, ভর সংখ্যা এর 14ই আছে। তাহলে কি এর মধ্যে একটা আমরা প্রোটন জোর করে ঢুকিয়ে দিলাম? এমিশন কি কিছুই করলাম না? এখানে একটু বোঝার কনসেপ্ট আছে। বেসিক্যালি এই যে রেডিও অ্যাক্টিভিটি, এটা তো নিউক্লিয়ার ফেনোমেনা, যা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে। বাইরের ইলেকট্রন নিয়ে আমাদের এখনও মাথা ব্যথা নেই। তাহলে ভেতরে নিউক্লিয়াসে কী এমন ঘটছে যার জন্য নাম্বার অফ প্রোটনটা বেড়ে যাচ্ছে, কিন্তু মাস নাম্বারটা একই থেকে যাচ্ছে? আবার আমরা বলছি যে একটা ইলেকট্রন এমিশনও হচ্ছে। তাহলে কি হলো ঘটনাটা হয়, এখানে একটা নিউট্রন বিটা নেগেটিভ এমিশনের ক্ষেত্রে একটা নিউট্রন প্রোটনে কনভার্ট হয়। এবং আমরা কি জানি যে নিউটনের মাসটা প্রোটনের তুলনায় বেশি। একটা নিউট্রন যখন প্রোটনে কনভার্ট হচ্ছে, তখন একটা ইলেকট্রন এমিট করছে, এবং কিছু অ্যান্টি পার্টিকেলও কী হয়? তৈরি হয়, যেটাকে ভি বার দিয়ে লেখা হয়। এটা নিয়ে আমাদের অত আলোচনার বিষয় নেই। তাহলে আমরা দেখি যে নিউট্রন যখন প্রোটনে কনভার্ট হচ্ছে, তখন গল্পটা কী হচ্ছে। একটা নিউট্রন ধরে আমি লিখলাম, একটা নিউট্রনের চার্জ কত? 0, ঠিক, এবং নিউট্রনটার মাস কত? 1। একটা নিউট্রনের মাস 1 AMU হয়। এটা কনভার্ট কিসে হলো? এটা কনভার্ট হলো একটা প্রোটনে। তাহলে একটা প্রোটনের আমরা চার্জ কত জানি? একটা প্রোটনের চার্জ আমরা জানি +1, একদম। এবং আমরা একটা প্রোটনের মাস কত জানি? +1 AMU। নিউট্রন এবং প্রোটনের মাস তুলনামূলক একই হওয়ায় এটাকে আমরা +1 AMU ধরে নিচ্ছি। তাহলে নিচে +1, উপরেও +1, এর সঙ্গে আরও একটা যে এলিমেন্ট তৈরি হবে, সেটা কে তৈরি হবে? সেটা তৈরি হবে ইলেকট্রন। এবং ইলেকট্রনের চার্জ আমরা কি জানি? -1, এবং মাস আমরা কত ধরে নিচ্ছি? 0। দেখো, +1 আর -1 দুজন মিলে কত হচ্ছে? 0 হচ্ছে না? মিলছে তো? কথাটা মিলছে তো? এবং +1 আর 0 এই দুটো মিলে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে একটা নিউট্রন যখন প্রোটনে কনভার্ট হচ্ছে, এক্সট্রা একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, যেই ইলেকট্রনটাই বিটা পার্টিকেল হিসাবে এমিশন হচ্ছে। এই বিটা পার্টিকেলের মাস তাহলে আমরা কত বলবো? এই বিটা পার্টিকেলের মাস 0, চার্জ কত? ইলেকট্রনের মতো -1। এবং এর কী হবে? এর পেনিট্রেটিং ক্ষমতাটা কিন্তু অনেক বেশি হবে, আলফার তুলনায় অনেক বেশি হবে। এই হচ্ছে বিটা নেগেটিভ কি এমিশন। তোমরা এটা একটু খাতায় লিখে নাও, এরপর আমরা বিটা পজিটিভটা দেখব।
এরপর আমরা দেখব হচ্ছে বিটা পজিটিভ এমিশন। বিটা পজিটিভ পার্টিকেলটা কি বেসিক্যালি? বিটা পজিটিভ যদিও অ্যান্টি পার্টিকেল, বিটা পজিটিভটা হচ্ছে বেসিক্যালি পজিট্রন। হোয়াট ইজ পজিট্রন? আমরা যখন পড়েছিলাম না যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল কণা, কথাটা যদিও ভুল, কারণ ইলেকট্রনের বিপরীতধর্মী একটা কণা হচ্ছে পজিট্রন, যেটাও পাওয়া যায়। এই পজিট্রনটা বেসিক্যালি হচ্ছে, আমরা ইলেকট্রনের তো চার্জ জানি 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা কি মাইনাস, এবং এর মাসও জানি আমরা। পজিট্রন হচ্ছে ইলেকট্রনের চার্জের ঠিক বিপরীত চার্জ রয়েছে এবং মাসও ঠিক বিপরীত রয়েছে, মাসও ঠিক একই রয়েছে। এদেরকে কি বলা হচ্ছে, মানে ইলেকট্রনের বিপরীতধর্মী একটা কণাকে বলা হচ্ছে পজিট্রন। তাহলে পজিট্রনের চার্জ কত হবে? প্লাস, এটা ঠিক। তাহলে পজিট্রন অর্থাৎ বা বিটা পার্টিকেল অর্থাৎ আমরা কি লিখতে পারি, যে একটা ইলেকট্রন যার চার্জ হচ্ছে পজিটিভ, ঠিক। তাহলে আমরা যদি প্যারেন্ট আর ডটার নিউক্লিয়াই দেখি, তাহলে ধরে নিই প্যারেন্ট হচ্ছে এক্স, এবং এখানটাতে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা এটাও আমরা উদাহরণ দিয়ে দেখি। ধরে নিই একটা নাইট্রোজেনের পরমাণু রয়েছে, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7 এবং এর ভর সংখ্যা আমরা নিয়ে নিচ্ছি 12 ভর সংখ্যারই নাইট্রোজেনের পরমাণু। এখান থেকে যদি একটা বিটা প্লাস এমিশন হয়, তাহলে এখানটাতে ওর চার্জ হচ্ছে +1, এবং বিটা প্লাসের মাস কত হবে? ইলেকট্রনের মাস, ইলেকট্রনকে আমরা মাসলেস ধরে নিচ্ছি, অর্থাৎ 0। তাহলে এটা থেকে কি তৈরি হবে? এটা থেকে যে ডটার নিউক্লিয়ারটা তৈরি হবে, সেটা তৈরি হবে কিছু একটা হবে, যার আমরা নাম লিখছি না। আচ্ছা, +1 রয়েছে, +1-এর সঙ্গে এখানে এমন কিছু রাখতে হবে যেটা যোগ করলে এখানে 7 হয়। তাহলে আমরা এখানে কত রাখবো? 6 রাখবো। এবং এখানে 0 আছে, 0-এর সঙ্গে এমন কিছু যোগ করতে হবে যেটা যোগ করলে 12 হয়। তাহলে আমরা উপরে 12 রাখবো। বলো তো এটা কোন এলিমেন্ট? এটা কার্বন না? কার্বনের যার 6টা প্রোটন এবং 6টা নিউট্রন মিলিয়ে 12 হয় মাস নাম্বার, এবং এটা স্টেবল একটা এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে কি? কার্বন। একটা নাইট্রোজেন একটা বিটা প্লাস এমিট করে একটা কার্বন তৈরি করে ফেলছে কিন্তু। তাহলে আমরা এখানটাতে কি দেখলাম? এখানটাতে কি হলো? এই যে এখানে একটা কি ছিল? একটা প্রোটন ছিল, প্রোটনের সংখ্যা কিন্তু কমে গেল, অথচ মাস নাম্বার একই থাকলো। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, যে এখানের একটা প্রোটনের আমরা চার্জ জানি +1 এবং মাস জানি 1, এখানকার একটা প্রোটন কিসে কনভার্ট হলো? প্রোটনের সংখ্যা কমে গেছে, মাস নাম্বার একই আছে, তাহলে প্রোটনটা একটা নিউট্রনে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমরা এরকম করে বলতে পারি যে এখানটাতে কী হয়েছে? প্রোটনটা একটা নিউট্রনে কনভার্ট হয়েছে। তাহলে এখানে যদি আমরা একটা নিউট্রন লিখি, নিউট্রনের চার্জ কত? 0, এবং মাস কত? 1। তার সঙ্গে আরেকজন কে থাকবে? তার সঙ্গে আরেকজন থাকবে একটা পজিটিভ ইলেকট্রন, বা যেটাকে কি বলা হচ্ছে? বিটা পজিটিভ। তাহলে দেখো 0 আর এখানটাতে আমার চার্জ কত হতে হবে? 1 হতে হবে, +1, কারণ এই দুটো যোগ করে তো এটা হতে হবে। আর ইলেকট্রনের মাস আমরা কতই বলে দিচ্ছি? 0 বলে দিচ্ছি, 0 + 1 করে, তাহলে আমাদের 1 আসছে। তাহলে যখন বিটা প্লাস এমিশন হচ্ছে, বিটা প্লাস এমিশন হওয়ার সময় একটা প্রোটন একটা নিউট্রনে কনভার্ট হচ্ছে, এবং যখন বিটা নেগেটিভ এমিশন হচ্ছে, তখন আমরা কি দেখছি? একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হচ্ছে। গল্পটা ঠিক একে অপরের বিপরীত। বিটা প্লাস এবং বিটা নেগেটিভের সব প্রপার্টিজ একই, শুধুমাত্রই এদের চার্জের মধ্যে পার্থক্য রয়েছে। বিটা প্লাসের চার্জ কত? +1, এবং বিটা নেগেটিভের চার্জ কত? -1। লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে আলফা এমিশন। বিটা প্লাস সম্বন্ধে আরও অনেক কিছু বলা যেত, কিন্তু যেহেতু তোমাদের সিলেবাসে নেই তাই বলছি না। যেমন এরা খুব কাছের কেসেলের ইলেকট্রনকেও নিয়ে নেয়, এবং এটা কি করে? তাপ শোষণ করে। সেজন্য এটা স্পন্টেনিয়াস না, বিটা প্লাস স্পন্টেনিয়াস না, বিটা প্লাস জোর করে করতে হয়, বিটা নেগেটিভটা স্পন্টেনিয়াস। যাই হোক, এইটুকু তোমরা লিখে নাও। এরপর আমরা গামা এমিশনটা দেখব। এরপর হচ্ছে গামা এমিশন, গামা ডিকে। গামাটা কি? আলফা এবং বিটা এরা কিন্তু পার্টিকেল, অর্থাৎ কণা, আর গামাটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এর কিন্তু কোনো মাস নেই বা কোনো চার্জও নেই। তাহলে স্যার এটা কি এবং এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যখন কোনো নিউক্লিয়াস আলফা কণা বা বিটা কণাকে এমিট করে, তখন সে এক্সাইটেড স্টেটে চলে যায়। এটা কিন্তু নিউক্লিয়াসের কথা বলা হচ্ছে, ইলেকট্রনের কথা বলা হচ্ছে না। ইলেকট্রন যেমন কি হচ্ছিল, আমরা পড়েছিলাম, ইলেকট্রন যখন এক্সাইটেড হয়ে যায় তখন পরের কক্ষপথে চলে যায়, তারপরে আবার কি করে? একটা এনার্জি রিলিজ করে আগের কক্ষপথে ফিরে আসে। ওই যে এনার্জিটা রিলিজ করছিল ফোটন কণা, যেটা বা যাই বলি আমরা, যে এনার্জিটা রিলিজ করছিল, ভিজিবল লাইট হতেও পারে, নাও হতে পারে, ঠিক সেরকমই নিউক্লিয়াস যখন আলফা বা বিটা কণাকে এমিশন করছে, তখন সে একটা
এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে। সেই এক্সাইটেড স্টেট থেকে নর্মাল স্টেটে আসার জন্য ওর কি দরকার, ওর গামাকে এমিট করা দরকার। গামা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কিন্তু কোনো পার্টিকেল নয়। তাহলে এটা আলফার সঙ্গে হতে পারে বা বিটার সঙ্গে হতে পারে। আলফার সঙ্গে গামা এমিট করবে বা বিটার সঙ্গে গামা এমিট করবে। আলফা এবং বিটা একসাথে এমিট হয় না, আলফা আর গামা একসাথে হতে পারে, বিটা আর গামা একসাথে হতে পারে। 99% ক্ষেত্রে আলফা বিটা যেখানেই হচ্ছে সেখানে গামা এমিশন কিন্তু দেখা যায়। তাহলে গামা বেসিক্যালি কি, গামা হচ্ছে গামার কোনো চার্জ নেই এবং কোনো ওর মাসও নেই। তাহলে গামার মাস, গামাও মাসলেস। গামার স্পিড হচ্ছে লাইটের স্পিডের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। গামা লাইটের স্পিডে যায়। গামার মাস কি, গামার কোনো মাস নেই। এবং গামা কি করছে, গামার যেহেতু মাস নেই, লাইটের স্পিডে যাচ্ছে, গামার পেনিট্রেশন ক্ষমতা কি হয়, গামার পেনিট্রেশন ক্ষমতা সর্বাধিক। এই ছিল আজকে আমাদের পড়ার বিষয়, আলফা, বিটা এবং গামা। আমরা কি দেখলাম আরেকবার রিক্যাপ করে নিই। আলফার সঙ্গে গামা ডিকে হতে পারে অথবা বিটার সঙ্গে গামা ডিকে হতে পারে। গামা কি করছে, এক্সাইটেড নিউক্লিয়াসকে স্টেবল স্টেটে মানে নর্মাল স্টেটে নিয়ে আসছে। আর আলফা একটা পার্টিকেল, বা বিটাও কিন্তু একটা পার্টিকেল। আলফা পার্টিকেলের মধ্যে কে কে আছে, আলফা পার্টিকেল অনেকটা হিলিয়ামের মতো, যার দুটো চার্জ রয়েছে পজিটিভ এবং মাস নাম্বার কত, 4। তাহলে আলফা কি সব থেকে হেভি, এবং আলফা হেভি হওয়ার জন্য আলফার কি হয়, স্পিডটাও কম হয় এবং পেনিট্রেশন ক্ষমতাটাও কিন্তু কম হয়। এরপরে কে আসলো, এরপরে আসলো বিটা। বিটা কার মতো, বিটা হচ্ছে অনেকটা ইলেকট্রনের মতো নেগেটিভ 1ও হতে পারে, বা ইলেকট্রনের মতো বিটা প্লাস যদি হয় তাহলে সেটা পজিট্রন বলছি, যেটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রনের বিপরীত একটা কণা, সেটা +1ও হতে পারে। এবং এর মাস কত, এর মাসও কিন্তু 0। রেস্ট মাসের কথা বলা হচ্ছে, ইলেকট্রনের রেস্ট মাস যেহেতু আমরা ধরে নিচ্ছি 0, তাহলে এর রেস্ট মাস 0। এর স্পিড কত, এর স্পিড আলফার তুলনায় বেশি কিন্তু গামার তুলনায় আবার কম। গামার স্পিড সব থেকে বেশি, গামা হচ্ছে লাইটের স্পিডে যাতায়াত করতে পারে। আয়নাইজেশন পাওয়ার, এর আয়নাইজেশন পাওয়ার সব থেকে বেশি, কারণ এখানটাতে চার্জ কত, +2। বিটার আয়নাইজেশন পাওয়ার আলফার তুলনায় কম। আচ্ছা, গামার আয়নাইজেশন পাওয়ার স্যার কী হবে, গামার তো কোনো চার্জই নেই, তাহলে গামার কিন্তু কোনো আয়নাইজেশন পাওয়ার নেই। গামার কি আছে, গামার স্পিড সব থেকে বেশি, গামা লাইটের স্পিডে যাচ্ছে এবং স্পিড সব থেকে বেশি হয় এবং মাস 0 হওয়ায় এ কী করতে পারে, এ সব থেকে বেশি পেনিট্রেট করতে পারে। গামার পেনিট্রেটিং পাওয়ার সব থেকে বেশি, আয়নাইজেশন পাওয়ার আলফার সব থেকে বেশি, গামার স্পিড সব থেকে বেশি, আর বিটা সব কিছুতেই মাঝখানে রয়েছে। এরকম করে কম্পেয়ার করে করতে পারো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং।